শ্রাবণ 1348 সাল এক বিষণ্ণ স্মৃতির দিন। এই দিনে বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে পরলোক গমন করে। এই কবি বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে এক অদ্ভুত ছোঁয়া এবং সাড়া জাগিয়েছিলেন। সার্বজনীন চিন্তার ধারক, একাধারে কবি ছিলেন কথাশিল্পী, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, শিক্ষাবিদ এবং মানবতাবাদী। তার রচনায় প্রেম, প্রকৃতি, জাতীয়তাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান এবং এর থেকেই জন্ম নেয় রাখি বন্ধন। এই জাতীয়তাবোধ থেকেই জন্ম নেয় আজকের রাখি বন্ধন উৎসব, ভ্রাতৃত্বের বন্ধন থেকে ঐক্যের বার্তা। ইংরেজরা 1905 সালে যখন ভারতীয়দের হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতবর্ষকে ভেঙে ফেলতে চেয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। তিনি সমস্ত বাংলার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করেন এবং নিজের হাতে রাখি বেঁধে দেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং সকলের হাতে। এবং তিনি ডাক দেন সাম্প্রদায়িক বিভেদ নয়, চাই ভ্রাতৃত্ব এবং একতা। লীলা মজুমদার, সাহিত্যিক লীলা মজুমদার লিখছেন 22 শ্রাবণের দিন, লিখেছেন এমন মৃত্যু কম দেখা যায়, শান্ত, সমাহিত, সুন্দর। যারা কাছে দাঁড়িয়েছিলেন তারা অবাক হয়ে দেখলেন এতটুকু চাঞ্চল্য নেই, মুখের ভাবের এতটুকু পরিবর্তন নেই, শুধু এই নিঃশ্বাস পড়ছিল, এই নিঃশ্বাস পড়া বন্ধ হয়ে গেল। নৌকো ঘাটে এসে লাগলো। যেমনি খালি হাতে 80 বছর আগে কবি এসেছিলেন, তেমনি খালি হাতে নিঃশব্দ গিয়ে যেন নৌকোতে উঠে বসলেন। সমস্ত আকাশ, বাতাস, পৃথিবীর আলোয় আলোময় হয়ে রইল। এরপর আমি ডেকে নেব আমাদের সমস্ত অধ্যক্ষ, অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ মহাশয়কে। আমি সর্বপ্রথমেই স্টেজে আহ্বান করব আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার ডক্টর ভীমচন্দ্র মণ্ডল মহাশয়কে। তারপর আমি ডেকে নেব বিএড বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু গৌরী মহাশয়কে। এরপর আমি ডেকে নেব বিপিএড বিভাগের এইচওডি ডক্টর নিত্যানন্দ কর্মকার মহাশয়কে। এরপর আমি ডেকে নিতে চাই বিএড বিভাগের অধ্যাপক ডক্টর কল্পতরু মণ্ডল মহাশয়কে। এরপর আমি ডেকে নেব বিপিএড বিভাগের অধ্যক্ষ সুশান্ত জানা স্যারকে। এরপর আমি আহ্বান করব বিপিএড বিভাগের অধ্যক্ষ সুমন্ত সরকার স্যারকে স্টেজে আমি আহ্বান করছি। এবং এরপর আমি সঞ্জয় ভূঁইয়া স্যারকে বলবো, স্যার আপনি প্লিজ স্টেজে এসে ভবিষ্যৎ। এরপর আমি আহ্বান জানাবো আমাদের সকলের প্রিয় সুস্মিতা ম্যাম, আপনি স্টেজে এসে আসন গ্রহণ করুন। আজকের এই শুভ দিন আমরা একটু অন্যভাবে শুরু করবো বলেই ঠিক করেছি এবং রাখি বন্ধন দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা এবং ফেলিসিটেশন আমরা করব। আমি প্রথমেই ডেকে নেব রীনা চাঁদকে, আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার ডক্টর ভীমচন্দ্র মণ্ডল মহাশয়ের হাতে একটি রাখি বেঁধে দিয়ে ওনাকে সম্মান জ্ঞাপন করার জন্য। রীনা চাঁদ, প্লিজ তুমি স্টেজে এসো এবং স্যারকে বরণ করে নাও। আমাদের বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রী রীনা চাঁদ বরণ করে নিয়েছেন আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারকে। এরপর আমি পাপিয়া পরিয়াকে অনুরোধ করব বিপিএড বিভাগের এইচওডি স্যার ডক্টর নিত্যানন্দ কর্মকার মহাশয়কে বরণ করে নেবার জন্য। পাপিয়া প্লিজ। এরপরে আমি একাধারে কেকা মণ্ডল, পায়েল দত্ত, তোমাদের দুজনকে আমি স্টেজে ডাকছি। তোমরা এক এক দিক থেকে তোমরা স্যারকে বরণ করে নেবে। এখন নিত্যানন্দ স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের পাপিয়া পুরিয়া।
এরপর আমি পায়েলকে অনুরোধ করব যে শান্তনু স্যারকে রাখি বেঁধে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমি কেকা মন্ডলকে অনুরোধ করব আমাদের স্যার ডাক্তার পদ্মনাথ মন্ডল মহাশয়কে রাখি বেঁধে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমি পায়েলকে অনুরোধ করছি তুমি বিপিএড এর ডাক্তার সুশান্ত জানা স্যারকে। বিপিএড এর আমি কোনো মেয়েকে আমি ডাকছি, তোমাদের মধ্যে যে আছো তোমাদের মধ্যে কেউ এসে তোমাদের মধ্যে এখানে কেউ একটু আসো। বিপিএড এর তোমরা কেউ একবার এসো, তোমরা যে কোনো দুজন এসো। আমি কেকাকে অনুরোধ করব আমাদের সুস্মিতা ম্যামকে বরণ করে নেওয়ার জন্য। এখন আমি ফারজানা খাতুনকে অনুরোধ করব তুমি ডাক্তার সুমন্ত সরকার স্যারকে রাখি বেঁধে বরণ করে নেব। ফারজানা, তোমাকে অনুরোধ করছি তুমি আমাদের মাননীয় সঞ্জয় ভূঁইয়া স্যারকে রাখি বেঁধে বরণ করে নাও। এবার আমি পূর্ণিমা পান্ডেকে অনুরোধ করছি, তুমি পূর্ণিমা মান্ডিকে আমি অনুরোধ করছি আমাদের গৌতম স্যারকে বরণ করে নেওয়ার জন্য। এবং ফারজানাকে অনুরোধ করছি তুমি অনিমা দিকে একটু বরণ করে নাও। পায়েল দত্তকে অনুরোধ জানাবো তুমি আমাদের মাননীয় কৃষ্ণ স্যারকে রাখি বেঁধে বরণ করে নাও। এরপর একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এরপর আমি মাননীয় প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি স্যার আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করুন। স্যারকে অনুরোধ জানাচ্ছি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য। এবং আমি তারপর সমস্ত স্যারেদের অনুরোধ করব তারা যেন পুষ্পার্ঘ্য দিয়ে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার মাল্যদান করে নিচ্ছেন। এরপর আমি সমস্ত অধ্যাপকবৃন্দ এবং অধ্যাপিকাবৃন্দকে অনুরোধ করব আপনারা পুষ্পার্ঘ্যের মাধ্যমে সম্মান জ্ঞাপন করুন। আমি পুষ্পার্ঘ্যের মাধ্যমে সম্মান জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিএড এবং বিপিএড বিভাগের যে কোনো দুজন ছাত্র একটু প্রস্তুত থাকো, তোমরা এসে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবে। বিপিএড এর থেকে আরো একজন একটু ভালো হয়। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নয় সমস্ত অখণ্ড বাংলাদেশকে নিয়ে মা হিসেবে ডেকে রবীন্দ্রনাথ ঠাকুর ডেকে গিয়েছিলেন, ও মা তোমার কি মূরতি আজই দেখিলাম। অতএব আজকে রাখি বন্ধন এবং 22শে শ্রাবণের দিন
উদ্বোধনী সঙ্গীত হিসেবে আমি গাইব আজ বাংলাদেশের হৃদয়। এরপর শুরু হতে চলেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব থেকে প্রথমেই একটি নৃত্যের মাধ্যমে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য অনুষ্ঠান আজকে সেটা হচ্ছে রবীন্দ্র স্মরণ, তার মৃত্যুবার্ষিকী। আর রবীন্দ্রনাথের 84তম মৃত্যুবার্ষিকী 22শে শ্রাবণ। এবং রবীন্দ্রনাথ নিজেও চেয়েছিলেন যে 22শে শ্রাবণের জন্য কোনো জাঁকজমক না থাকে, স্মরণ যেন নীরবে নিভৃতেই যেন হয়। তাই আমরা সেইভাবেই খুব ঘরোয়াভাবে যতটা সম্ভব আমরা তাকে নিভৃতেই আমরা স্মরণ করব। রবীন্দ্র তার যে সৃষ্টি সেইগুলোর মাধ্যমে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ যে 80 বছর বেঁচে ছিলেন
এবং তিনি যত মৃত্যু মিছিল দেখেছিলেন, মনে হয় খুব কম ব্যক্তিই আছেন যাকে এত মৃত্যুর সম্মুখে যেতে হয়। আমাদের যারা ছেলে মেয়ে তারা জানো রবীন্দ্রনাথের 5 পুত্রের মধ্যে কজন বেঁচে ছিলেন শেষ পর্যন্ত। শুধুমাত্র রবীন্দ্রনাথের মৃত্যুর আগে পর্যন্ত একজনই বেঁচে ছিলেন, শুধু রথীন্দ্রনাথ ঠাকুর। বাকি কিন্তু সকলেই মারা গেছিলেন। কবি প্রথম মৃত্যু দেখেছিলেন মাকে, যখন তার মৃত্যু সম্পর্কে কবি নিজেই তার বলছেন যে যখন মা মারা যায় তখন তিনি জানতেই না মা জিনিসটাই কি বা মারা গেলে তার ফিলিং। প্রথম মৃত্যুর আস্বাদ পেয়েছিলেন কাদম্বিনী দেবীর আত্মহত্যা, আমরা সবাই জানি। পরবর্তীকালে তার যে বাকি পুত্র সন্তান ছিল, এক এক করে সবাই কিন্তু তার সম্মুখে মৃত্যুর করাল গ্রাসে পতিত হন। কবির সবচেয়ে কষ্টের মৃত্যু উনি বলছেন তার ভাষাতেই, যে ছোট ছেলে সোমেন্দ্রনাথ ঠাকুর, তিনি কলেরায় মারা গেছিলেন 19 বছর বয়সে। কবির যে বড় পুত্রী, কি নাম ছিল, তাকে বেলা বলে ডাকতেন, যাকে কেন্দ্র করে কাবুলিওয়ালার গল্পটা, যে কাবুলিওয়ালার যে ছোট মিনি বেলাকে সামনে রেখে তার যে দুষ্টুমি দিন ভরা, তারই বই প্রকাশ হচ্ছে কাবুলিওয়ালা। সেও মারা যান। প্রত্যেকটা মৃত্যু তিনি অনুভব করেছেন, কিন্তু তার কোনো জায়গাতেই তার যে সাহিত্য চর্চা সেটা কিন্তু তাকে মৃত্যু টলাতে পারেনি। এবং 1941 সালের খুব সম্ভবত দিনটা যদি ভুল না করে 25শে জুলাই তিনি শান্তিনিকেতন ত্যাগ করেন, 25শে জুলাই। আর মারা যান যদি ইংরেজির হিসাব ধরি সম্ভবত 8ই আগস্ট হবে, যদি ইংরেজির হিসাব ধরা হয় 7ই আগস্ট ইংরেজির হিসাব। তো তিনি জানতেন যে যখন তাকে শ্রীলঙ্কার করে নিয়ে যাওয়া হচ্ছে, যে তিনি বোধহয় আর শান্তিনিকেতন ফিরতে পারবেন না। এবং ফিরে যাচ্ছেন, দেখবেন ফেরার ছবিটাও আছে, একটা কালো চশমা সানগ্লাস পরে কবিকে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীলঙ্কার করে শান্তিনিকেতন থেকে কলকাতায়। কিন্তু তাতেও তার যেটাকে আমরা বলি তার যে মূল ছিল সেটা হচ্ছে প্রস্থেটের সমস্যা। তো সেখানে তখন তৎকালীন বড় বড় ডাক্তার যারা আছেন, নামগুলো তোমরা সব শুনেই থাকবে, তো তাকে অস্ত্রোপচারের নিদানটাই শেষ পর্যন্ত দিয়েছিলেন, যে অস্ত্রোপচার তাকে করতেই হবে। কিন্তু কবি রাজি ছিলেন না। তার বক্তব্য ছিল যে আমার তো সময় শেষ হয়ে গেছে, তো আমি তেনাকে আমার এই কাটা ছেঁড়া শরীরটাকে তুলে দিতে রাজি নই। তিনি যেভাবে আমাকে পাঠিয়েছেন, আমি যদি তার কাছে সেইভাবে উপস্থিত হতে পারি, তাহলে সেটাই আমরা সবচেয়ে খুশি হব। কিন্তু তৎকালীন যারা তার অনুরাগী ছিলেন, তারা কবিকে বারংবার বোঝাতে চাইলেন যে অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় নেই, কারণ আপনার মেডিসিন বা কোনো কিছুই কাজ করছে না। অগত্যা তিনি নিমরাজি হলেন অস্ত্রোপচার করতে, এবং কোনো নার্সিংহোম হসপিটাল কোথাও নয়, কবির জোড়াসাগর বাড়িতেই তার শেষ অস্ত্রোপচারটা হয়েছিল। এবং অবশ্যই অস্ত্রোপচারটা সফল হয়নি। এবং জেনে অবাক হবে, এখনকার মতো তখন কিন্তু এই অ্যানাস্থেসিয়ার কনসেপ্টটা এত ছিল না। আমরা যখন আমাদের বড় বড় অপারেশনটা আমরা অনুভব করতে পারি না, তখন কিন্তু অ্যানাস্থেসিয়া এতটা উন্নত ছিল না। ফলে কবি কিন্তু খুব যন্ত্রণা পেয়েছেন শেষ দিন পর্যন্ত। এবং সেই পরিশেষে 22শে শ্রাবণ তিনি ইহলোক ছেড়ে ত্যাগ করে গেলেন। কিন্তু ওই যে বললাম, কাব্য চর্চা, মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত তিনি কিন্তু তার সৃষ্টি করে গেছেন। তিনি তখন তো আর লিখতে পারেন না, মুখে বলে যান, লিখে দেন। এবং শেষ দিন 7 দিন পর্যন্ত আগেও পর্যন্ত তার রচনা কিন্তু কোথাও থেমে নেই। অর্থাৎ তার এত মৃত্যু মিছিল যে তিনি একজনে দেখেছেন, সেটা বোধহয় খুব কম লোকেরই সেই দুর্ভাগ্য হয়।
তাই তো আমরা তাকে মৃত্যুঞ্জয়ী কবি বলেও অভিহিত করে থাকি। এবং যেদিন মারা যান সেদিন ছিল রাখি পূর্ণিমা। এবং কোইন্সিডেন্স বলো আর যাই বলো, আগামীকালই আমাদের সেই রাখি পূর্ণিমা এবং রাখি বন্ধন। রাখি পূর্ণিমা আজকেই স্যার, আজকে রাখি পূর্ণিমা, কালকে রাখি বন্ধন। তাহলে সেই যে রাখি বন্ধন, যার মূল স্রষ্টা তিনি 1905 সালে এই যে বঙ্গভঙ্গ যে করা হয়েছিল তৎকালীন ইংরেজ সরকারের আমলে, বাঙালি তাদের যেন মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে না পারে, তাই বাংলাকে বিভিন্ন জায়গাতে জুড়ে দিয়ে বাংলার যে তৎকালীন যে বিদ্বজন তাদেরকে যে বিভক্ত করে দেওয়ার যে অপপ্রচেষ্টা, এবং সেই জায়গাতে যে ঢাকা বা এই জায়গাতে তাদের যারা নিজাম ছিলেন বা তাদেরকে এই বঙ্গভঙ্গে উৎসাহিত করা, যে এখানে যদি আপনাদের অংশে চলে আসে এই অংশটা, তাহলে আপনারাও উপকৃত হবেন। সেই জন্য তুমি দেখবে তোমরা যারা বঙ্গভঙ্গের ইতিহাস করো, তখন একটা মুসলিম সমাজ তৎকালীন তারা কিন্তু বঙ্গভঙ্গকে সমর্থন করেছিলেন। এবং রবীন্দ্রনাথ দেখেছিলেন যে এই একটা জায়গা যে ইংরেজ সরকার খুব সুচতুরভাবে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজন করে দিতে চেয়েছিল। এবং তারা আজকে পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাদের সেই যে পরিকল্পনা ইংরেজদের, সেটা অবশ্যই সফল হয়েছে। তা আজকে আমাদের কাছে জলজন্ত প্রমাণ। পাকিস্তান, বাংলাদেশ এই যে স্বাধীন রাষ্ট্রগুলো তৈরি হয়ে গেছে, তাদের সেই সুদূর মস্তিষ্কের তার সুদূর প্রসারী ফলাফল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি বুঝেছিলেন যে এই দুটো কমিউনিটিকে এইভাবে বিভক্ত করলে তাতে কিন্তু আখেরে আমাদেরই ক্ষতি, আমাদের এই যে পরাধীনতা সেটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। তাই তিনি এই রাখি বন্ধনের সূচনা করেছিলেন এবং একটা সম্প্রীতির বার্তাও তিনি দিতে চেয়েছিলেন সকলকে। এবং তিনি নিজেকেও অনেক তার যে মুসলিম যারা বন্ধু বা যারা নিজাম বা তৎকালীন যারা নবাব যাই বলো না কেন, যে নামে ডাকি না কেন, তাদেরকে কিন্তু নিজে উদ্যোগ নিয়েও অনেক তাদেরকে রাখি বন্ধন করেছিলেন। কেউ রিফিউজ করেছিলেন, কেউ অ্যাকসেপ্ট করেছিলেন। কিন্তু সেই রাখি বন্ধনের মাধ্যমে তিনি যে সম্প্রীতির বার্তাটা দিতে চেয়েছিলেন, সেই দিন আমরা বুঝি যে তার সুদূর প্রসারী ভাবনাটা কতটা, যে আজও কিন্তু সেই দিনগুলো বা সেই তার যে আশঙ্কা, সেই আশঙ্কা কতটা অমূলক ছিল এবং তার যে ফলাফল আজও আমরা ভোগ করছি। এখনো আমাদের যদি দেখি এই যে আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা সুচারুরূপে ফাটলটা ধরিয়ে দিয়ে চলে গেছেন ইংরেজ সরকার, জাতির ভিত্তিতে যে ভাগ করে দিয়ে চলে গেছিলেন, জাতির ভিত্তিতে যে জিন্নাহকে যে দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবনার যে সূত্রগুলো তারা দিয়ে গেছিলেন, তার প্রভাব কিন্তু ভারতবর্ষ আজও পর্যন্ত পড়ছে। ভারত স্বাধীন হয়েছে জাতির ভিত্তিতে, কিন্তু এই যে জাতি বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, সেটা কিন্তু মরে যায়নি। বরং যত দিন যাচ্ছে আমরা দেখি যেটা খুবই মানে কি দুঃখ পাচ্ছি যে সেটা কিন্তু আরো কোথাও কোথাও প্রকট হয়ে যাচ্ছে। তাই এই তার পূর্ণ দিনে তোমরা যে দুটো অনুষ্ঠানকে একসাথে ক্লাব করে করছো, খুব ভালো লাগছে যে আজ তাকে আমরা স্মরণ করছি এবং তার যে দূরদর্শিতা রাখি বন্ধনের মাধ্যমেও আমরা সেই সম্প্রীতির বার্তাটা আমাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে দেবো, এই অঙ্গীকার আজ থেকে আমাদেরকে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা এই যে অনুষ্ঠান যেগুলো আমরা করছি সেটা সাফল্যমণ্ডিত হবে। ভালো লাগলো, ধন্যবাদ সকলকে। খুব সুন্দরভাবে তোমরা এই দুটো প্রোগ্রামটাকে একসাথে অর্গানাইজ করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মাননীয় উপস্থিত অধ্যক্ষ মহাশয় ডক্টর ভীমচন্দ্র মণ্ডল এবং নিখিলবঙ্গ শিক্ষক মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সমবেত হয়েছি এই 22শে শ্রাবণ এবং রাখি বন্ধন উদযাপনের উৎসবে। আজকের দিনটা আমাদেরকে খুবই ভালো লাগছে। আজকের দিনটা হচ্ছে অ্যাকচুয়াল একতা দিবস। আমরা ধর্ম সম্প্রদায় সমস্ত ভুলে গিয়ে সমস্ত ভাই বোনদেরকে একসাথে আমরা আপন করে নেওয়ার আমাদের একটা দিন। অতএব আমি বলবো যে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সমস্ত বিএড এবং বিপিএড এর ছাত্রছাত্রীবৃন্দ যেন আমরা নিজেদেরকে আপন করে নিতে পারি এবং আমাদের একতা যেন বজায় থাকে এবং সম্প্রীতি যেন আমাদের মধ্যে বজায় থাকে। তাহলে আমরা আগামী দিনে আমাদের এই মহাবিদ্যালয়কে আরো উন্নত শিখরে পৌঁছাতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। এই 22শে শ্রাবণে আমরা যাকে স্মরণ করি তিনি শুধু একজন মহান কবি ছিলেন না, তিনি ছিলেন মানবতার প্রতিচ্ছবি। তার আদর্শ তার চিন্তাধারা আমাদের পথ দেখিয়েছে বারবার। তার চিরন্তন উপস্থিতিকে মনে রেখে আমি পাঠ করতে চাই
জয়দেব চট্টোপাধ্যায় রচিত একটি গভীর অনুভূতি কবিতা চিরন্তনী রবীন্দ্রনাথ। আলোর নদীর হীরক দুটি, ঝড় তুফানের ধারাপাত, সংখ্যা যখন আছে পড়ে, অভয় মাত্র রবীন্দ্রনাথ। সিংহাসনের বিজয় গাথা, অশ্রু কথা, রক্তপাত, ইতিহাসের মর্ম কথা স্মরণ করেন রবীন্দ্রনাথ। কাঁদছে মানুষ ভুবন গ্রামে, হিংসা দূষণ চাইছে ভাত, সহমর্মী মাটির রবি দিশা দেখান রবীন্দ্রনাথ। ভিনগ্রহ হতে যাচ্ছে রকেট, পরাক্রমে ধর্মজাত, মানুষ হোক না শুধুই মানুষ, লালন ছুঁয়ে রবীন্দ্রনাথ। হাজার দুঃখ অভিমানী, নিখোঁজ রাতে বাড়ায় হাত, তখন তুমি দিনমণি, প্রাণের দোষ রবীন্দ্রনাথ। অমোঘ প্রেমে প্রতিবাদে, লক্ষ্য তারায় সাক্ষী রাত, তুমি সৃজন পরম্পরা, মানবপ্রীতি রবীন্দ্রনাথ। মানুষ হয়ে আকাশ ছোঁয়া, আশীর্বাদী তোমার হাত, এক পৃথিবী ভালোবাসা, চিরন্তনী রবীন্দ্রনাথ। ধন্যবাদ। নমস্কার। উপস্থিত আছেন আমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভীমচন্দ্র মন্ডল মহাশয়, উপস্থিত আছেন বিপিএড এর বিভাগীয় প্রধান কৃপানন্দদা, আমার সহকর্মী সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, কৃষ্ণ ভাই আছেন, অনিমাদি আছেন এবং প্রিয় ছাত্রছাত্রী বিএড এবং বিপিএড সকলকে আজকের এই সন্ধিক্ষণের যথাযোগ্য স্থানে সম্মান জ্ঞাপন করছি। আজ 22শে শ্রাবণ, ঠিক 22শে শ্রাবণ 1348 সালে বাংলার আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো আমরা দেখবে, আমি একটু অন্যভাবে খুব কম সময়ের মধ্যে তোমাদের প্রাসঙ্গিক কথা আমি জানাতে চাই আজকের দিনে। তো আমরা দেখবে যে আমরা যখন মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, যে কোনো ধর্মস্থানেই যাই না কেন, আমরা হাত তুলে যখন মন্দির মসজিদে প্রণাম করি, তখন কিন্তু আলাদা করে কোনো একটা দিনকে স্মরণ করে আমরা প্রণাম করি না। আমরা যখনই কোনো শুভ ক্ষণে যাই, শুভ কাজে যাই, কোনো কিছু শুভ কামনায় যাই, বা দিনটা যখন শুরু করি, কোনো একটা পাশ দিয়ে যখন যাচ্ছি, মন্দিরের পাশ দিয়ে অথবা মন্দিরের পাশ দিয়ে বা গির্জার পাশ দিয়ে, আমরা যে ধর্মাবলম্বী হই না কেন আমরা প্রণাম করি। তো রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন ব্যক্তিত্ব যাকে আলাদা করে তার জন্মদিন কিংবা মৃত্যুদিন স্মরণ করার প্রয়োজন নেই। প্রত্যেক ভারতবাসীর কাছে, প্রত্যেক বিশ্ববাসীর কাছে তিনি প্রণম্য, প্রত্যেক দিনের জন্য প্রণম্য। তাই রবীন্দ্রনাথকে যখন আমরা বিশ্ব পিতা বলি, তিনি আজকে আমাদের এই বিশ্ব তর্পণ দিবস আমি মনে করি। আমরা যেমন আমাদের পিতৃর উদ্দেশ্যে, পিতা মাতার উদ্দেশ্যে যখন তর্পণ করি মহালয়ার দিন বা যে কোনো বিশেষ দিনে, তেমনি সেই বিশ্ব পিতার উদ্দেশ্যে আজকে আমাদের মহা তর্পণের দিন। আজ বাঙালি হিসাবে, আজ ভারতবাসী হিসাবে আমাদের একটা আবেগের দিন, আমাদের একটা স্মরণ করার দিন, আমাদের একটা দুঃখের দিন, সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা ভালো লাগার দিন, যে দিনে দাঁড়িয়ে আমরা আমাদের সেই বিশ্ব পিতাকে স্মরণ করতে চলেছি, বা আগামী প্রজন্মকে আমরা সেই বার্তা দেব যে শুধুমাত্র কোনো এই 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে আমরা আবদ্ধ থাকবো না। এখানেও মানুষ যারা রবীন্দ্রনাথের মতো, বিবেকানন্দের মতো, যারা আমাদের যুগোপযোগী মানুষ, যারা অবিনশ্বর, যারা চিরন্তন ভাবে আমাদের মননে বিরাজমান, তাদের কোনো একটা বিশেষ দিনে স্মরণ করলে আমাদের দায়ভার শেষ হয়ে যায় না। আমরা প্রত্যেক দিন যেন তাদের স্মরণ করতে পারি, যেমন করে আমরা মন্দিরে, গির্জায়, মসজিদে তাদের স্মরণ করি। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা যাতে রবীন্দ্রনাথকে পাশে পাই, আমাদের স্মরণে, স্বপনে, ঘুমের অবস্থায়, স্বপ্নে, জাগরণে, সর্বত্রই তিনি বিরাজমান। রবীন্দ্রনাথ, আমার প্রিন্সিপাল স্যার বলছিলেন, খুব ভালো লাগলো যে তিনি একটার পর একটা এই মৃত্যুকে দেখেছেন এবং অবলীলায়
সেগুলোকে বরণ করে নিয়েছে। তিনি এক জায়গায় বলছেন যে যাকে তোমরা ভালোবাসা বলো সেরকম করে আমি কোনোদিন ভালোবাসিনি, ভিতরে একটা জায়গায় আমি নির্মম, তাই আর যেখানে এসেছি সেটা আমার পক্ষে আসা সম্ভব হয়েছে। কোনো বন্ধনই আমায় শিকল হয়ে বাঁধেনি কোনোদিন। তিনি যদি কোনো বন্ধনে শিকল হয়ে বেঁধে থাকতেন তাহলে আমরা এই রবীন্দ্রনাথকে পেতাম না। আমরা যে রবীন্দ্রনাথকে পেয়েছি, আমরা সেই রবীন্দ্রনাথ আমাদের জাগরণের রবীন্দ্রনাথ। আমরা যে রবীন্দ্রনাথকে পেয়েছি আমাদের যৌবনের রবীন্দ্রনাথ। আমরা যে রবীন্দ্রনাথকে পেয়েছি আমাদের শৈশবের রবীন্দ্রনাথ। আমরা যে রবীন্দ্রনাথকে পেয়েছি আমাদের বার্ধক্যের রবীন্দ্রনাথ। সব ক্ষেত্রে তিনি আমাদের মননে সদা সর্বদা বিচরণ করছে। তিনি আমাদের আত্মার আত্মীয়, তাই এই বিশ্বপিতাকে আমরা আমাদের সর্বক্ষণের মধ্যে, আমাদের আত্মার মধ্যে জড়িয়ে রাখবো। তাই কোনো বিশেষ দিনের জন্য তাকে আমরা তুলে রাখবো না। রবীন্দ্রনাথ একটা জায়গায় শান্তিনিকেতনের একটা গানে শান্তিদেব দেব গানটা এতে বিশ্লেষণ করছেন। তিনি বলছেন এক জায়গায়, তোমার খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবর জীবন লোকে, নতুন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নতুন সে আলোকে, পড়ব তব নবজীবন ডোর। তোমার খোঁজা শেষ হবে না মোর। তিনি বরাবর নতুনের পূজারী, তিনি বরাবর যৌবনের পূজারী। তিনি বার্ধক্যের পূজারী নন। তিনি বার্ধক্যকে মেনে নিয়েছেন। তিনি বার্ধক্যকে তিনি সচেতনভাবে তিনি মেনে নিয়েছেন, কিন্তু সেটা তিনি কখনোই পূজারী ছিলেন না। তিনি যৌবনের প্রতীক ছিলেন। তাই তো তিনি বলতে পারেন যে এই পরিদৃশ্যমান এই বিশ্ব জগতে যখন আমরা নিজেদের মনের ছায়া ফেলি, সেই আমি আপন মনের মাধুরী বিষয়ে তোমারে করিব রচনা। তিনি সব ক্ষেত্রে নিজেকে নিজের মতো করে রচনা করেছেন। তাই তিনি রবীন্দ্রনাথ হয়ে উঠতে পেরেছেন। আজকের এই তার প্রয়াণ দিবসে আমি আবারও তার চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। তুমি রবে নীরবে হৃদয়ে মম। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই মৃত্যু দিবসে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত অনারেবল প্রিন্সিপাল স্যার, রেসপেক্টেড HOD স্যার, রেসপেক্টেড অল মাই কলিগস এবং সমস্ত স্টুডেন্ট, সবাইকে যথাযথ স্থানে ধন্যবাদ জানিয়ে আমি জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর বা এই আজকের দিনের সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। অনুষ্ঠানটা খুব দ্রুততর অর্গানাইজ করা হয়েছে। খুব আমরা কালকেই নোটিশ পেয়েছি, তার মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। যারা আয়োজন করেছে ধন্যবাদ জানাই।
আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বললে তো আর শেষ হয় না, মানে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কোনো ঠিক নেই। উনি তো সেই বসুন্ধরম কুটুম্বকম, যে ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলি, আর সারা বিশ্বই হচ্ছে একটা পরিবার, এই হিসাবে উনি ছিলেন। এবং উনি যে দার্শনিক ছিলেন, আইডিয়ালিস্ট ছিলেন উনি, আর বিবিধ প্রতিভার অধিকারী ছিলেন। সাহিত্যিক, কবি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ওনার সেই সাহিত্য, ওনার নাটক, মানে উনি ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ কি বলবো, এই ডান্স ড্রামা যেটাকে বলে রবীন্দ্র নৃত্য নাট্য, উনি এটা করেছিলেন। এবং বেশ কিছু জিনিস যেমন তোমার এই সেখানে সেই চিত্রাঙ্গদা বা ওই শ্রাবণ গাথা, শ্যামা, এগুলো খুবই বিখ্যাত। এদের মধ্যে বিভিন্ন যে নাটক, ওনার যে বিভিন্ন নাটকগুলো যারা দেখেছো, যেখানে দেনা পাওনায় কিভাবে সোশ্যাল ব্যবস্থাকে, সেই যে পণ প্রথার যে কি নিরুপমার মাধ্যমে তুলে ধরেছেন, এগুলো তোমরা সবাই জানো। তা উনি সমাজের সমস্ত দিকের কথা তুলে ধরেছেন। শুধু তাই নয়, সমস্ত সে শিশু থেকে, যৌবন থেকে, বৃদ্ধ থেকে, আসলে ব্যাপারগুলো কি, এগুলো হয় সব ওই একটা ওয়ার্ড, ফিলিংস। কখন কি ফিলিংস বা অনুভূতি হচ্ছে। উনি যতবার প্রেমে পড়েছেন ততবার ওনার লেখনী থেকে ক্ষুরধার সব কবিতা, গান বেরিয়েছে। যতবার আঘাত পেয়েছেন ততবার বিরহের সেই কবিতা, গান, এইসব আমরা দেখেছি। তো ধরো এই যে কিছু, এই যে ডাকঘর যারা দেখেছো তারা দেখবে সেখানে যে একটা কিভাবে স্পিরিচুয়াল, একটা বাচ্চা কিভাবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটছে, কিভাবে স্পিরিচুয়াল অ্যাওয়েনিংটা ঘটছে, যারা ডাকঘর দেখেছো। বা যারা ধরো এই যে রক্তকরবী, সেখানে কিভাবে যে পলিটিক্সের যে মানে সমাজে যে কি নিপীড়ন, তার শোষণ, তার অত্যাচারের বিরুদ্ধে নিজের যে ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে তুলে ধরার চেষ্টা, সেটা আমরা রক্তকরবীতে দেখতে পাই। চণ্ডালিকা যারা দেখেছো তারা দেখেছো কিভাবে একটা ট্রাইবাল গার্লস, বিভিন্ন আমাদের যে জাতি প্রথা সমাজকে পুরো একদম ছারখার করে দিয়েছে, তার বিরুদ্ধে কিভাবে যে লড়াই চণ্ডালিকাতে আমরা দেখতে পাই। তা কবিতা যদি বলি, সেই বিভিন্ন ফিলিংস আর বিভিন্ন কবিতা। ওনার সেই নির্ঝরের স্বপ্নবঙ্গ, 2 বিঘা জমি, তালগাছ, আফ্রিকা, লুকোচুরি থেকে শুরু করে সমস্ত বয়সের জন্য ওনার কবিতা লেখা। যেখানে উনি কখনো যৌবনে ভাবছেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আবার যখন বৃদ্ধ বয়সে গিয়ে দেখেছে যে মৃত্যুকে, মরণকে আলিঙ্গন করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, তখন উনি লিখেছেন মরণ রে তুহু মম শ্যাম সমান। অর্থাৎ ফিলিংস, কোন বয়সে কখন কি ফিলিংস হচ্ছে সেটাকে নিয়ে কবিতা। আর গান, গান তো মুখে মুখে লেগে আছে আমাদের চিন্তনে, মননে, শয়নে, স্বপনে। রবীন্দ্রনাথ ছাড়া আমরা বেরোতে পারি না। আজও রবীন্দ্রনাথের গান না শুনতে পেলে যেন ছটফট করি না। মানে যৌবনের রবীন্দ্রনাথ, মানে কি বলবো ওটাকে, মানে আমি মানে কিংস অফ রোমান্স বলা যেতে পারে। যদিও কেউ বলেননি, এটা আমার নিজস্ব অনুভূতি, নিজস্ব ব্যাখ্যা, যে কত বড় প্রেমিক হলে এরকম লেখা যায়। যেখানে আমাদের সমাজে কি হয়, কাউকে প্রপোজ করলে যদি না রাজি হয়, অ্যাসিড ছোড়া হয়। আর উনি লিখছেন, যদি আরো কারো ভালোবাসো, আরো ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাই, তাই যেন পাও আমি যত দুঃখ পাই। বা ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁকিতে আঁকিতে। বা বিদায় বেলায় সেই যখন পড়বে না মোর পায়ের চরণে এই বাটে, যেদিকেই যাবে তুমি। ওনার গান নিয়ে কি বলবো। যখন কখনো যেখানে জীবনানন্দ দাস বনলতা সেন কবিতায় লিখছে যে হাজার বছর ধরিয়ে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে। আসলে এই অনুভূতিগুলো কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য কবিদের সঙ্গে মিলে যায়, কিন্তু ব্যক্ত কিভাবে কে করছে সেটা একটু আলাদা। আর কিছু কবিতা আছে যেগুলো একবারে ছোটবেলার কবিতা, আমাদের ছোট নদী থেকে শুরু করে, বা সেই বৃষ্টির যে কবিতাগুলো, যেগুলো ছোটদের জন্যও আছে আবার কবিতা। আবার ওনার শেষের কবিতা যারা পড়েছো, সেখানে তার শেষ বয়সের যে সমস্ত যন্ত্রণাময় জীবনের কথা সেখানে উল্লেখ আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত জায়গাতে আমাদের চরণধরিতে দিয়ে আমার, সেখানে কিভাবে ব্যক্ত করা আছে প্রত্যেকটা লাইন। আসলে বাংলা ভাষায় যে এত মণিমুক্তা ছড়ানো আছে,
রবীন্দ্রনাথ ঠাকুর বা এই সমস্ত লেখকদের না পড়লে জানা যায় না। আর তাই আমাদের স্যারেরা প্রায়ই বলেন যে রবি প্রেমে যদি না পড়ো তুমি এডুকেটেড হলে না। অর্থাৎ তোমার রুচি, অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা, রবীন্দ্রনাথের গান, সাহিত্য, কবিতা, এগুলোকে নিয়ে চর্চা, এগুলোকে ভালোবাসা, এটা একটা রুচির পরিচয়। এবং তুমি কতখানি এডুকেটেড হলে না হলে এটাও তার একটা মাপকাঠি হিসাবে ধরা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এমনই। শেষ করবো একটা খুব ভালো মানে কবিতা গান দিয়ে, হয়তো অনেকে শুনেছ। নয়ন সম্মুখে তুমি নেই, নাই নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাঁই। এটা হচ্ছে প্রথম লাইনটা, কি কেউ বলতে পারবে? এই গানের প্রথম লাইন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে শুধু নিহারিকায় যারা করিয়াছে ভিড়, আকাশে নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারেরও যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও, হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই গল্প অনেক শুনেছি। এরপর এই সম্পর্কেই আরো বিশেষ কিছু আমরা জেনে নেব আমাদের স্যার ডক্টর কল্পতরু মণ্ডল মহাশয়ের কাছে, আমাদের বীরভূমের মাটির মানুষ। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা এই পবিত্র দিনে। কবিগুরু হিসাবেই ওনাকে আমরা জানি, গুরুদেব হিসাবেও আমরা জানি। আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি যে বাঙালি হিসাবে এবং ভারতীয় হিসাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে জন্মগ্রহণ করছি। আমরা গর্ববোধ করি আমরা স্বামী বিবেকানন্দের দেশের ছেলে বলে নিজেদের পরিচয় দিতে পেরেছি। আমরা নিজেদেরকে প্রচন্ডভাবে মানসিকভাবে জোর পাই যখন আমরা রামকৃষ্ণকে তুলে ধরি অন্য দেশে গিয়ে। আজকের এই দিনে সকল মনীষী, ঋষি মনীষী, মহাপুরুষ যারা আমাদের বাংলাকে তুলে ধরেছে সারা ভারতবর্ষ, সারা বিশ্বে, তাদেরকে শতকোটি প্রণাম। রবীন্দ্রনাথ ছিলেন তাদের মধ্যে অন্যতম, যাকে আমরা বলি পায়োনিয়ার অফ এডুকেশন। রবীন্দ্রনাথকে বলি দুটো দিন একই সাথে কাছাকাছি মিলে গেছে, কারণ পূর্ণিমার দিন শুরু হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন। তারপরে সেই গুরু পূর্ণিমার দিনকে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করার যে প্রচেষ্টা নিয়েছিলেন, তার পরের দিনই তিনি সেই রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। কবিগুরুর প্রথমে 22শে শ্রাবণ এবং রাখি বন্ধনের প্রেক্ষাপট যদি আমরা জানি, অনেকটাই প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন, অনেকটাই শান্তনু স্যার বলে দিয়েছেন। আজকে গুরুত্বটা কি ওটাই আমি আরেকটু সকলের সাথে আলোচনা করে ভাগ করে নেব। 22শে শ্রাবণ শুধু একটা প্রয়াণ দিবস নয়, 22শে শ্রাবণ একটা মেরুদণ্ডকে, আমরা জাতির মেরুদণ্ডকে হারানোর দিন। যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াণ হন, অনেকে অনেক কথা বলেছিলেন, নক্ষত্র পতন, দেশের একটা বিরাট ক্ষতি। ইন্দিরা গান্ধী ছিলেন তখন, বলেছিলেন যে কবিগুরুর আজকের এই প্রয়াণ দিবসে জাতি ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এবং ইন্দিরা গান্ধীর সেই কথা সারা বিশ্বে ধ্বনিত হয়েছিল কবিগুরুর সম্পর্কে। যেদিন তিনি প্রয়াণ হন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, ইন্দিরা গান্ধী তারই আশ্রমের অ্যালামনি ছিলেন। হিন্দি ডিপার্টমেন্টের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আশ্রম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, বিদ্যালয় থেকে, সেখানে ইন্দিরা গান্ধীও পড়াশোনা করেছিলেন। তারপর তিনি রাজনীতিতে চলে যান। তো ইন্দিরা গান্ধীর সেই কথা সকলের মনে খুব লেগেছিল যে জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এটা তিনি যখন বললেন, সত্যিই তাই, আমাদের জাতির, তাদের এক এক চলে যাওয়া আমাদের জাতির মেরুদণ্ড জাতিকে পিছিয়ে নিয়ে গেছিল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে যেদিন যান,
তার তৈরি করা আশ্রম, যাকে কেন্দ্র করে সারাটা জীবন তিনি নিংড়ে মুচড়ে দিয়েছিলেন, সেই শান্তিনিকেতনের উত্তরায়ণ বাসভবন থেকে তার শেষ যাত্রা শুরু হয়। শান্তিনিকেতনের বিভিন্ন আশ্রমে বিভিন্ন কোণে কোণে তিনি ঋতু পরিবর্তন করে তার বাসস্থানে থাকতেন। বর্ষাকালে একটা স্থানে, শীতকালে একটা স্থানে, যেখান থেকে তিনি প্রকৃতিপ্রেমী ছিলেন, এনভায়রনমেন্টালিজম যদি আমরা দেখি, প্রকৃতিবিদ ছিলেন, ন্যাচারালিজম ছিলেন, প্র্যাগমাটিজম ছিলেন। এডুকেশন আমরা রবীন্দ্রনাথের ফিলোসফি যদি পড়ি এই কথাগুলো দেখতে পাই। তিনি যখন প্রকৃতিকে দেখতেন, বর্ষা ঋতু, একটা ঘরে বসে তিনি শান্তিনিকেতনে বর্ষা ঋতুকে দেখে বর্ষা নিয়ে কবিতা লিখতেন, গান লিখতেন, নাটক লিখতেন, অভিনয় করতেন। আবার শীতকালে তিনি শীতকালের যেখানে গোলাপ বাগান রয়েছে সেই গোলাপ বাগানের সামনে শান্তিনিকেতনে বসে, সেরকম বর্ষাকালে তিনি এই সময় উত্তরায়ণ বাসভবনে থাকতেন। উত্তরায়ণ বাসভবন থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন তার শরীরের অবস্থা খুব ভঙ্গ, তিনি নিজেও বুঝতে পেরেছিলেন আর হয়তো তিনি এটাই তার শান্তিনিকেতন থেকে শেষ বিদায়, আর ফিরতে পারবো না। ওনার চিকিৎসা আমরা প্রিন্সিপাল স্যারের কাছে শুনলাম জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই হয়েছিল এবং চিকিৎসার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর বিধান চন্দ্র রায়। তার সঙ্গে আরো অনেক ডাক্তার ছিলেন এবং তার গৃহে যে সিস্টেমটা তৈরি হয়েছিল, তিনি চিকিৎসার জন্য রাজি ছিলেন না। স্যার যেটা বললেন একদম সত্যি কথা, শান্তিনিকেতন থেকে জুলাই মাসের লাস্টে গিয়েছিলেন, 8 দিনের মাথায় তিনি মারা যান। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার চিকিৎসার ব্যবস্থা হয়েছিল এবং সেটা কোনো অংশে কোনো বড় হসপিটালের চেয়ে কম ছিল না। সমস্ত রকম চেষ্টা করেছিলেন। তার কিডনির সমস্যা ছিল, তার মূত্রথলিতে সমস্যা ছিল, বার্ধক্যজনিত অনেক রকম রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। ধীরে ধীরে গত 3 বছর ধরে তিনি আর কাজ করতে পারছিলেন না। মানসিকভাবে, শারীরিকভাবে তার মন বিধ্বস্ত হয়ে গেছিল, তার শরীর সাথ দিচ্ছিল না। তবু তিনি প্রচেষ্টা করেছিলেন তার লেখনীর মাধ্যমে। সেদিন যখন তিনি রাজি ছিলেন না, তার বাড়ির কিছু মহিলা সদস্য, কিছু কাছের মানুষ জোর করে রাজি করেছিলেন অস্ত্রোপচারে। এবং অস্ত্রোপচার হয়েছিল, সবাই বলেছিল অস্ত্রোপচার সাফল্যের সাথে হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সেখানে বিষাক্ত হয়ে গেছিল, জায়গাটা সেপটিক হয়ে গেছিল, ফলে বিষক্রিয়া ছড়িয়ে যায় এবং সেখান থেকেই তার 7ই আগস্ট ছিল দিনটা, 22শে শ্রাবণ, ঠিক একদিন আগে পরে হচ্ছে ক্যালেন্ডার অনুযায়ী, হয়তো ভোরবেলায় তিনি মারা যান, ভোর রাত্রের দিকে। তো তার এই প্রয়াণ আজও আমরা স্মরণ করি, কারণ তিনি বিশ্ববন্দিত। তিনি বিভিন্ন আন্দোলন করেছেন, তিনি দেখিয়েছেন শিক্ষা কিভাবে শুরু হয়, আশ্রমিক শিক্ষা কাকে বলে। আমরা যদি পন্ডিচেরিতে যাই সেখানেও আমরা আশ্রম আছে, আমরা শান্তিনিকেতনে গেলেও সেখানেও আশ্রমিক শিক্ষা আছে। ভারতবর্ষের কিছু জায়গায় এই সমস্ত ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এদের জন্য এই আশ্রমিক শিক্ষাটা প্রতিষ্ঠা পেয়েছিল। তো তিনি নোবেল শান্তি পুরস্কার কেন পেয়েছিলেন তার পটভূমিকা আমরা জানি। তিনি অনেক রকম তার লেখনীর মাধ্যমে তার সামাজিকভাবে লড়াই আন্দোলন করে গেছিলেন। তিনি এক কথায় নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগে পাঞ্জাবে হত্যাকাণ্ডে। ইংরেজদের দেওয়া, ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ভারতবর্ষে একমাত্র ওনাকেই দিয়েছিলেন ইংরেজরা, ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না, ভালোবাসতো, তবুও তিনি এক কথায় নাইট উপাধি ত্যাগ করেছিলেন যেদিন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল। এরপরে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের পর, নাইট উপাধি ত্যাগ করার পর আমরা যখন দেখি এই বঙ্গভঙ্গ আন্দোলনের পেছনে তার ভূমিকা, 1905 সাল তিনি দেখলেন ইংরেজরা সুচতুরভাবে বাংলাকে ভাগ করছে, দেশকে ভাগ করছে, বাঙালিদের মধ্যে বিভাজন করছে, হিন্দু মুসলমান রাইট লাগানোর চেষ্টা করছে। তিনি প্রথম তৈরি করলেন তার চিন্তা ভাবনা সুচতুরভাবে এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। এর প্রেক্ষাপট যদি জানতে চাই, দেখব যে উনি চিন্তা করেছিলেন যে এটাকে রদ করতে হবে এবং তার জন্য রাখি পরিয়ে রক্ষা করা, হিন্দু মুসলমানের মধ্যে যেন কোনো বিভেদ না হয়, মানুষের যেন কোনো বিভেদ না হয়, রক্ষা করার জন্য এই বন্ধন সুতোর মাধ্যমে রাখি বন্ধন তিনি শুরুর প্রস্তাব দিয়েছিলেন।
এবং তার চিন্তা ছিল যে আমরা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে কলকাতায় থেকে তিনি সেই আন্দোলন শুরু করেছিলেন, এই পরিকল্পনা শুরু করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরা সবাই মিলে গঙ্গার ঘাটে জগন্নাথ ঘাটে গিয়ে স্নান করে সেই দিনকে আমরা পবিত্র দিন মেনে, কারণ সেই দিনই যেদিন ইংরেজরা ঘোষণা করলো যে বঙ্গভঙ্গ হবে সেই দিনই পরিকল্পনা তিনি নিয়ে নিলেন সাথে সাথে যে আমরাও এটাকে রদ করার জন্য রাখি বন্ধনের মাধ্যমে এই আন্দোলন গড়ে তুলব। এবং সেই পদযাত্রায় যেখানে জমিদাররা কখনো গাড়ি ছেড়ে গাড়ির চাকার উপর বসে গাড়ির মধ্যে ছেড়ে ঘর থেকে বেরোতেন না, তারাও পায়ে হেঁটে সেই গঙ্গা স্নান জগন্নাথ ঘাটে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন। এবং গঙ্গা স্নান করার পরে রবীন্দ্রনাথ তখন বললেন যে আমরা এই আজকে শপথ নিচ্ছি বঙ্গোচ্ছেদ রাখি পূর্ণিমা। তো বঙ্গোচ্ছেদ রাখি পূর্ণিমা উৎসব সেদিন থেকে শুরু হয় 1905 সালে সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করার জন্য। এবং সেই যে গঙ্গা স্নান করার পর সেখানে যারা চাকর ছিলেন, যারা জমিদার ছিলেন, যারা কর্মচারী ছিলেন, সবাই একই সাথে গঙ্গাতে স্নান করেছিলেন। সেটা টেগোর করতে পেরেছে, ঠাকুর করতে পেরেছিলেন, গুরুদেব করে দেখাতে পেরেছিলেন। এবং সেই স্নান পবিত্র স্নান করে ওঠার পর সবাই সবার হাতে রাখি পরানোর চেষ্টা করলেন এবং আবার পদযাত্রা করে জোড়াসাঁকোয় ফেরার কথা। কিন্তু রবীন্দ্রনাথ বললেন পথচারী পথে যেতে যেতে কিছু ঘোড়াকে কিছু সহিস পরিচর্যা করছে, সেই সহিসরা ছিলেন মুসলমান। রবীন্দ্রনাথ বললেন এদেরকে দিয়ে আমরা শুরু করি মানুষকে রাখি পরানো। সেই মুসলমানদের হাতে সেই সহিস দাদাদের হাতে সবাই মিলে হিন্দুরা রাখি পরিয়ে দিল। পবিত্র রাখি উৎসব শুরু হলো তখন থেকে। তখনও রবীন্দ্রনাথ বললেন না, আমরা এখান থেকে জোড়াসাঁকো ব্যাক করবো না, আমরা যাব চিৎপুরে বড় মসজিদে। চিৎপুরে বড় মসজিদে সবাইকে তিনি নিয়ে গেছিলেন পদযাত্রা করে। এবং চিৎপুর বড় মসজিদে গিয়ে যত মুসলমান মৌলবী ছিলেন, যত জন ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে রাখি পরানোর প্রস্তাব দিয়েছিলেন। সকলে ভয় পাচ্ছিল এতে হয়তো অনেকে বিদ্বেষ আসতে পারে, কিন্তু সহাস্যে সেই মুসলিম ভাইরা রবীন্দ্রনাথের থেকে এবং অন্যান্যদের হাত থেকে রাখি পরিয়ে নিয়েছিলেন। এবং সেই বঙ্গোচ্ছেদ যে পরিকল্পনাটা করেছিলেন, যে বঙ্গোচ্ছেদ রাখি বন্ধন যে শ্বেতপত্র তৈরি করলেন, তাতে স্বাক্ষর করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল, তারপরে ধীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ ব্যক্তি ছিলেন যারা স্বাক্ষর করেছিলেন। এবং তারপরে দিন রাখি বন্ধন, সেই দিন থেকে রাখি বন্ধন যে চালু হলো, আজও কিন্তু সেই ধারা আমরা বয়ে নিয়ে চলেছি। তো কবিগুরুর এই যে প্রচেষ্টা, এই যে ভাবনা, এই যে পরিকল্পনা, সেটা তার ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আজকের এই যে ইতিহাস, আজকের এই যে প্রেক্ষাপট, শান্তিনিকেতন থেকে বঙ্গভঙ্গ, শান্তিনিকেতন থেকে নাইট উপাধি ত্যাগ, শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কার প্রাপ্তি, এই সমস্ত শান্তিনিকেতন থেকে আশ্রমিক বিদ্যালয় এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৈরি করা, নট ন্যাশনাল, প্রথমে ন্যাশনাল হয় তারপরে ইন্টারন্যাশনাল প্রাপ্তি পায় একটা বিশ্ববিদ্যালয়, বাট বিশ্বভারতী ইজ ইটসেলফ the first international university, then it became national due to রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই জিনিসটা, এই ভূমিকাটার জন্য একদিকে 22শে শ্রাবণ আর একদিকে রাখি বন্ধন, ঠিক আছে, কয়েনে রিপিট আর ওপিট, এই দুটোকে আমরা একভাবে দেখেছি বলেই আজকের দিনটাও একইভাবে উদযাপিত হচ্ছে। যারা উদযাপন করার জন্য যে প্রচেষ্টাটা নিয়েছো তাদেরকেও আমাদের তরফ থেকে, কলেজের তরফ থেকে ধন্যবাদ। প্রিন্সিপাল স্যারের মাথা থেকে বেরিয়েছিল, রাখি বন্ধন আমাদের সচরাচর হয়নি। আমরা আসার পর থেকেই প্রথম বোধহয় দেখতে পেলাম এত সুন্দরভাবে রাখি বন্ধনের একটা চিন্তা আমরা ব্রেন থেকে এসছে, এবং উনি বলার সাথে সাথেই সাগ্রহে আমাদের ছাত্রছাত্রীরা গ্রহণ করেছে। আমাদের মাস্টার মশাইরা সুপারভাইজ করে অর্গানাইজ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আরো অনেক কিছু বলার ছিল, সময় অভাব। আমি রাখি বন্ধনের আরো কি দিক ছিল শান্তিনিকেতনের, আজকের দিন আমি স্টুডেন্ট ছিলাম, রাখি বন্ধন দিনটা সারাদিন আমরা এনজয় করতাম। সবাই সবাই ডিপার্টমেন্টে গিয়ে রাখি পরানো, সবাই সাথে নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল থেকে সাদা পাঞ্জাবি পায়জামা শাড়ি পরে ছাত্রছাত্রীরা একটা মিলিতভাবে আশ্রমিকে যেভাবে উদযাপন করে, সেম দোল উৎসব, এই দুটো অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছেন। বিদেশেও এখন হোলি খেলছে বাঙালিরা, আমাদের সারা দেশে তো চলছে। রক্ষাবন্ধন বলে সারা দেশ উদযাপিত হচ্ছে, সারা ইনস্টিটিউট উদযাপন করছে, সমস্ত ক্লাব, সমস্ত নেশন উদযাপন করছে। তো এই দিন দুটোকে একত্রিত করার জন্য নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় কর্তৃপক্ষ, সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, সমস্ত ছাত্র ছাত্রীকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।
স্যারের এত সুন্দর একটি বক্তব্যের জন্য। এরপর আমরা দেখে নেব আমাদের সকলের প্রিয় সুস্মিতা ম্যাম আকাশ ভরা সূর্য তার আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে জিহিলে জোয়ার ভাটায় মঙ্গলে নাড়িতে মোর রক্তধারায় লেগেছে তার গান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি ফুলের পথে যেতে ফুলের গন্ধে চোখ লেগে উঠেছে মন মেঘে ছড়িয়ে আছে আনন্দের নাম বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি যার মাঝে অজানা রে করেছি সন্ধ্যা বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। কবির ঘরে গিয়ে তিনি দেখলেন সুধাকান্ত বাবু আছে। সুধাকান্ত বাবুকে কাছে ডেকে ফিসফিসিয়ে ছেলেটির কথা বললেন। শুনেই সুধাকান্ত লাফ দিয়ে উঠে বললেন, অসম্ভব, একজনকে অনুমতি দিলেই সর্বনাশ, কাউকে আর ঠেকানো যাবে না। রানী অগত্যা বললেন, আপনি একটু ছেলেটিকে মিষ্টি কথা বলে বিদায় দিয়ে আসুন। সুধাকান্ত বাবু চলে গেলেন। রানী কবির শয্যার পাশে গিয়ে দাঁড়াতেই রবীন্দ্রনাথ রানী ও সুধাকান্তের গোপন পরামর্শের খবর জিজ্ঞাসা করলেন। কবির প্রশ্নের উত্তর দিতে গিয়ে রানী ছেলেটির কথা জানালেন রবীন্দ্রনাথকে। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ব্যস্ত হয়ে পড়লেন, আহা, ছেলেটিকে একবার আসতে দাও না, আমি চুপ করে থাকবো। কথা না বললে তো আর ক্লান্ত হবো না, একবারটি দেখা দিলে কি ক্ষয়ে যাব? আমারও ভালো লাগে না তোমরা সবাইকে এইভাবে ঠেকাও বলে। কথা শেষ হতে না হতেই সুধাকান্ত বাবু ছেলেটিকে সঙ্গে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ালেন।
তিনিও এড়াতে পারেননি সেই যুবককে। অবাক চোখে তরুণটি অসুস্থ বৃদ্ধ বিশ্বজয়ী কবিকে দেখছেন, চোখের পলক পড়ছে না যেন, অভিভূত হয়ে পড়ার মতো দৃশ্য। কত ভালোবাসে মানুষ রবীন্দ্রনাথকে, তিনি যেন বাঙালির দেবতা। বুড়ি অর্থাৎ নন্দিতা দেবী গিয়ে ছেলেটিকে বলল ঘরে এসে গুরুদেবকে প্রণাম করে যেতে। সে জীবন যেন ধন্য হয়ে গেল ছেলেটি। প্রণাম করার সময় ভক্ত ছেলেটি কোনো কথা বলল না, ঝরঝর করে কেঁদে ফেললো। তারপর আস্তে আস্তে চলে গেল। এটা শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর সংগ্রহ থেকেই আমি পেয়েছি এবং এত সুন্দর গল্প এসেছি। কবিতাটা শুভ দাশগুপ্তের। কবিতাটি অনেক বড় হয়, আমি সম্পূর্ণ কবিতা পাঠ করছি না, এজন্য আমি মাননীয় অধ্যক্ষ মহাশয় সহ সকল শিক্ষকের কাছে ক্ষমা চাইছি এবং কবির কাছেও আমি ক্ষমা প্রার্থী। কবি হচ্ছেন শুভ দাশগুপ্ত। কবিতার নাম আমার রবীন্দ্রনাথ। পরম আরাধ্য কবিবরেষু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, এখন আপনি ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে। আমাদের জীবনের প্রত্যাহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকু নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখিয়েছিলেন, আপনার প্রস্থান পর্বে অনতিবিলম্বে সেই মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠার সিন্ধু এখন অনেক বড় দেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছাতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বংস পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে। শহর থেকে দূরে, বহু দূরে গ্রামে বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা ওঠা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিচ্ছু ছিল না, টাকা পয়সা না, আশা ভরসা, ছিল সাহস আর আপনি। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো। এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো প্রতিদিনের দুঃখ সুখের ধ্বংস দিন লিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে আড়ম্বর নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। নমস্কার। পাপিয়া পড়িয়া এবং বাকি সবাইকেই অনুরোধ করব, তোমরা একবার সবাইকে এখানে উপস্থিত যতজন আছে তাদের সবার হাতে রাখি বেঁধে দাও। আজকে এই রাখি বন্ধন উৎসব আমরা এইভাবেই পালন করতে চাই এবং চলেছি। আমি অনুরোধ করব তোমরা রাখিগুলি বের করে রাখো এবং এগিয়ে এসো সবাইকে রাখি বেঁধে দেওয়ার জন্য। তোমরা সবাই রাখিগুলি সংগ্রহ করো এবং পরিয়ে দাও। এত সুন্দর ফ্লেক্স আর এত সুন্দর সেটআপ তৈরি করার জন্য আমি শিবশঙ্কর সামন্তকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং সবাইকে বলবো একটা জোরে হাততালি দিতে। এই সমস্ত কাজটা শিবশঙ্কর করেছে, আমাদের বিয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। সেটা শেষ হলেই তোমরা যেও। তোমাদের সবাইকে অনুরোধ করবো অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য।